এবারে পুরো সংবাদ। বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে টাইগাররা। এই আনন্দ যেন শেষ হওয়ার নয়। অ্যাডিলেডে ঐতিহাসিক জয়ের সেই উল্লাসে ভাসছে পুরো দেশ। সকালে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসে ক্রিকেট পাগল মানুষ। কোয়ার্টার ফাইনালে প্রশান্ত মহাসাগরের ওপারেও লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরবে মাশরাফি মুশফিকরা, এমন প্রত্যাশা সবার। টাইগার ভক্তদের বিজয় উল্লাসের কথা জানাচ্ছেন আপেল শাহরিয়ার। শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আবার বাংলাদেশ। এ উৎসব বিজয়ের, এ উৎসব ইতিহাস সৃষ্টির। আর এই বিজয় উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পরিণত হয় ক্রিকেট পাগল মানুষদের আনন্দপুরীতে। নগরীর সব বাঁধভাঙ্গা আনন্দ উৎসবের ঢেউ যেন আছড়ে পড়ে এখানে। হবেই না বা কেন? যে দেশে ক্রিকেট খেলা শুরু, সে দেশটিকেই যে বাংলার দামাল ছেলেরা ধরাশায়ী করে পাঠিয়ে দিল নিজ দেশে। তাই তো এই উৎসব অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বাঘের আক্রমণে ধরাশায়ী ইংল্যান্ড সিংহের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার উৎসব। রোবেল এবার বিশ্বকাপ নেবে, এটাই আমাদের প্রত্যাশা। রাজধানীর বিভিন্ন স্থানেও বের হয় আনন্দ মিছিল। শিক্ষার্থীদের এই আনন্দ গুলশান এলাকায়। জয়কে বরণ করে নিতে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ। আন্দোলনে রাজপথে ২০ দলের দেখা না মিললেও জয় উল্লাসে আবেগের কমতি ছিল না তাদের। টাইগারদের সামনে এখন শুধু ইতিহাসের ভাঙ্গা গড়ার পালা। সে মিশনে বারবারই আনন্দের হাওয়া লাগাবে টাইগাররা, এমন দৃশ্যই দেখার অপেক্ষায় গোটা দেশ। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। রংপুরে জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করে মহানগর আওয়ামী লীগ। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। বিশ্বকাপে ইংলিশদের বিরুদ্ধে টাইগারদের ঐতিহাসিক জয়ে নাটোরে বিজয় র্যালি করে ছাত্রলীগ। মাশরাফি বাহিনীকে অভিনন্দন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া আনন্দ মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগ। গোপালগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ মিছিল করে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, সুনামগঞ্জ, জামালপুর ও মেহেরপুরে মাশরাফি বাহিনীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়। এদিকে বাংলাদেশ দলের দুর্দান্ত জয়ে কুমিল্লায় আনন্দ মিছিল করে দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা। টাঙ্গাইল শহরে জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ হয়। বাংলাদেশ দলের বিজয়ে আনন্দ শোভাযাত্রা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল কলেজের শিক্ষার্থীরা। ক্রিকেট দলের বিজয়ে নোয়াখালীর চৌমুহনীতে আনন্দ মিছিল করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হবিগঞ্জ শহরে আনন্দ শোভাযাত্রা বের করে বিভিন্ন সংগঠন। বাংলাদেশ দলের বিজয়ে যশোর শহরে আনন্দ মিছিল করে ক্রিকেট ভক্তরা। টাইগারদের অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে বিজয় র্যালি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজান উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় চত্বরে বিজয় মিছিল অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। বাংলাদেশ দলের বিজয়ে আনন্দ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ দলের বিজয়ে কুড়িগ্রামে আনন্দ মিছিল করে বিভিন্ন সংগঠন। রাসেল আহমেদ, আরটিভি। এবারে অন্যান্য প্রসঙ্গ। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, কেবল এইচএসসি পরীক্ষা ও রমজান বিবেচনায় না নিয়ে নিশ্চিত করতে হবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ। একই সঙ্গে প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত রাখার পরামর্শও দিলেন তারা। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নাইমা মৌয়ের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব ছবি তুলেছেন ইসরাফিল আলম বাবু। ঢাকা সিটি কর্পোরেশন এই মেগা সিটির সবশেষ নির্বাচন হয় ২০০২ সালে, যার মেয়াদ শেষ হয়েছে আরও প্রায় ৮ বছর আগে। এই হিসেবে ডিসিসি নির্বাচন হয় না প্রায় ১৩ বছর। এই সময়ের মধ্যে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়েছে ঢাকা সিটিকে। বারবার উদ্যোগ নিয়েও নির্বাচন না হওয়ায় গত কয়েক বছর প্রশাসক দিয়েই পরিচালিত হচ্ছে মেগা সিটি ঢাকা। ফলে খুব স্বাভাবিকভাবেই দীর্ঘদিন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত শহরবাসী।
তবে স্থানীয় সরকারের অধীনে ডিসিসি নির্বাচনের আবারও উদ্যোগ নিয়েছে সরকার, যাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন এই উদ্যোগ গণতন্ত্রের জন্য খুলে দিতে পারে ছোট একটি জানালা। যদি নির্বাচন না হয় তাহলে পরিষদ গঠিত হয় না, পরিষদ গঠিত না হলে স্থানীয় সরকার থাকে না। তাই ডিসিসির নির্বাচন বহুদিন থেকে ওভারডিউ, বহুদিন আগে হওয়ার কথা ছিল। তো এখন যে তারা নির্বাচন করার ঘোষণা দিয়েছে তাকে আমি স্বাগত জানাই এবং আমি আশা করি যে নির্বাচনটা হবে। তফসিল ঘোষণা করে চুপ করে বসে থাকলাম যে আসলো নির্বাচন হয়ে গেল, না আসলে নাই, এটা তাদের দোষ, এইরকম কথা বলে কিন্তু দেশের স্টেলমেট, এই যে সমস্যা, ডেডলক, এটাগুলো থেকে উত্তরণ হবে না। অবশ্যই রোজা, পরীক্ষা এগুলো বিবেচনা নিতে হবে, কিন্তু যে নির্বাচনের পরিবেশটা ইতিবাচক হতে হবে, যথাযথ হতে হবে। তারা বলছেন ডিসিসি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। এজন্য নিতে হবে কিছু উদ্যোগ। সিটি নির্বাচনকে সুষ্ঠু করতে ইসি কি পদক্ষেপ নিতে চায় সে বিষয়ে প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে বৈঠক করা, নির্বাচনের সময় প্রশাসনকে প্রভাবমুক্ত রাখার নিশ্চয়তা দেয়া, নির্বাচনে টাকার খেলা বন্ধ করা, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের সবার সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া। শিডিউল ডিক্লেয়ারের আগে, শিডিউল ডিক্লেয়ার হলে আরও অনেকগুলো প্রোঅ্যাক্টিভ জনসম্পৃক্ত কাজ তাদের করা উচিত, ব্যাপকভাবে প্রচারণা দেওয়া উচিত, ব্যাপকভাবে মানুষের মধ্যে উৎসাহ আনার জন্য, মানুষকে অভয় দেওয়ার জন্য তাদেরকে কিন্তু মাঠে নামা উচিত। এটা যদি দলীয় নির্বাচন না হয় তাহলে অনেক প্রার্থী হবে। রাজনৈতিক দলগুলো যদি মনোনয়ন দেওয়া থেকে বিরত থাকে, তারা যদি বিধিবিধান মেনে চলে, তাহলে কিন্তু প্রার্থীর সংখ্যা বাড়বে। মানুষ একবার যখন চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলে ভয় পায়। 5 জানুয়ারি এবং তার পরবর্তী সময়ের যে নির্বাচন, 2014 সনে যে উপজেলা পরিষদ নির্বাচন, এগুলো দেখে মানুষ নির্বাচন সম্পর্কে একটু হতোদ্যম, নির্বাচন সম্পর্কে অনীহা, এটা কিন্তু সর্বগ্রাসী। তাই বলে কি নির্বাচন না করে বসে থাকবো না? আমি বলছি নির্বাচনও করুন। এই 2টা সিটি নির্বাচন আমাদেরকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার একটা উপায় হতে পারে, কারণ আগামীতে আরও নির্বাচন সামনে। সরকার ও নির্বাচন কমিশন চাইলেই একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব বলছেন বিশ্লেষকরা। নাইমা মৌ, RTV, ঢাকা। রাজধানীর নবাব আব্দুল গনি রোডে বিদ্যুৎ ভবনে টেন্ডার নিয়ে 2 ঠিকাদার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে মামুন নামে একজন গুলিবিদ্ধ সহ 3 জন আহত হয়েছেন। সকাল 11:30টার দিকে বিদ্যুৎ কার্যালয়ে ঘটনাটি ঘটে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান প্রকৌশলী দিলীপ কুমার সেন সাংবাদিকদের জানান, তেজগাঁও সাবস্টেশন ও মাদারটেক সাবস্টেশনের নিরাপত্তার দেয়াল সম্প্রসারণের মোট 75 লাখ টাকার 2টি টেন্ডার গ্রুপের শেষ দিন ছিল। তবে ঘটনার সময় পুলিশের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ করেন আহতরা। আমরা ওই যে বিদ্যুৎ ভবন আছে, 2টা টেন্ডার ছিল, একটা 40 লাখ টাকা, একটা 21 লাখ টাকা। আমরা আসছি হচ্ছে আলমদিনা থেকে। মদিনা এখানে শিডিউল নিয়ে আসার পরে রহিম নামে এবং রহিমের সাথে আরো কিছু লোকজন ছিল, সন্ত্রাসী ছিল, তারা অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে এবং আমাদের 3-4 জনকে গুলি করে। আমাকে উজ্জ্বল ভাইকে অনেক মারধর করে, তারপরেও পুলিশের সহযোগিতা করে নাই। প্রকৃতপক্ষে আমি টেন্ডার বক্স নিয়েছিলাম, আর ঘটনাটা ঘটছে নিচতলায়, দোতলা বা 3 তলায় কোনো ঘটনাই ঘটেনি। আমরা খালি হই হই শুনছি, আর কিছু জানি না। চট্টগ্রামের হাটহাজারীতে পেট্রোল বোমা হামলায় দগ্ধ অটোরিকশার চালক সাবের আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে চট্টগ্রাম মেডিকেলের ICUতে মারা যান তিনি। এদিকে লক্ষ্মীপুরে মিরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেল রাতে স্কুলটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কিছু আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজ পুড়ে গেছে। লিবিয়ার দক্ষিণ শহর সিতে গেল 6 মার্চ IS-এর হাতে স্থানীয় এক তেল খনি থেকে 9 শ্রমিক অপহরণের ঘটনায় নাম মিলল আরও এক বাংলাদেশির। মোহাম্মদ আনোয়ার হোসেন নামে অপহৃত ব্যক্তির বাড়ি নোয়াখালী। তার পাসপোর্ট নাম্বার H3630-754। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। পারফ্রেজার রিপোর্ট। গেল 6 মার্চ লিবিয়ার দক্ষিণ শহরের সিরতের আল ঘানি তেল কোম্পানিতে হামলা চালিয়ে 11 শ্রমিককে হত্যা ও 9 জনকে অপহরণ করে ইসলামিক জঙ্গি সংগঠন IS। অপহরণের 9 জনের মধ্যে একজন বাংলাদেশের হেলাল উদ্দিন। এর একদিনের পরেই ওই 9 জনের মধ্যে শনাক্ত হলো আনোয়ার হোসেন নামে আরেক বাংলাদেশের নাম, তার বাড়ি নোয়াখালী। 2 বাংলাদেশির অপহরণের ঘটনায় লিবিয়া তেল কোম্পানির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
নিরাপত্তার স্বার্থে পাশের আরেকটি তেল ক্ষেত্রে কর্মরত 21 বাংলাদেশিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। মারুফ রেজা, RTVি। লিবিয়ায় আইএসের হাতে অপহরণ হওয়া জামালপুরের হেলালের বাড়িতে চলছে কান্নার মাতম। আটকের খবর পাওয়ার পর থেকেই অজানা শঙ্কায় পরিবারের সদস্যরা। জামালপুর প্রতিনিধি সুজিত রায়ের তথ্যচিত্র আরো জানাচ্ছেন নোমান শিবলি। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ গজারিয়া গ্রামের অধিবাসী হেলাল উদ্দিন পরিবারের সচ্ছলতা আনতে 2009 সালে পাড়ি জমান লিবিয়ায়। সেখানে কাজ করতেন একটি তেল কোম্পানিতে। তার অর্থেই চলত স্ত্রী, 2 ছেলে আর 3 মেয়ের বড় সংসার। কিন্তু সোমবার বিকেলে তার আইএস জঙ্গিদের হাতে অপহৃত হওয়ার খবর এলে অজানা শঙ্কায় শঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। আমার স্বামী রেছেন ফিরে পাই, সরকার আপনি ব্যবস্থা করবেন। আমার বাইরে আমার বুকে ফিরিয়ে দেন, আমার বাপ নাই, মাও নাই, আমরা গরিব মানুষ, ইতিম। তাকে ফিরিয়ে আনতে সরকারের পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ রাখছি। যে কোনো সময় যে কোনো প্রকার সহযোগিতার জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। সরকার তাকে দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা জামালপুরবাসীর। নোমান শিবলি, RTV।